আসসালামু আলাইকুম। আজ এমন একটা রেসিপি শেয়ার করছি যা গরম ভাতের সাথে থাকলে টেবিল থেকে মাছ মাংস সব এক পাশে সরে যাবে। রান্নাটা সহজ কিন্তু ইউনিক টেকনিক। আগে কখনো দেখেছেন কি? চলুন তাহলে শুরু করা যাক। যারা এই সবজিটি একদমই পছন্দ করেন না বা খেতে চান না, আজকের পর থেকে তারাই প্লেট চেটেপুটে খাবেন। শুধু সাধারণ এই সবজিটির সাথে একটা সিক্রেট উপাদান মিশিয়ে বানিয়ে ফেললাম এমন এক রাজকীয় রেসিপি যা মুখের স্বাদ একদমই বদলে দেবে। একবার দেখলে না বানিয়ে থাকতেই পারবেন না। সবজি দিয়েও যে এত মাংসের চাইতেও লোভনীয় একটা রেসিপি বানানো যায় তা আজ আপনাদেরকে করে দেখাবো। হলুদ মরিচ দিয়ে মুচমুচে করে ভেজে টক দইয়ের সাথে এক জাদুকরি টুইস্টে আজকে রান্নাটা জাস্ট মুখে লেগে থাকার মতো। নামটা কিন্তু এখনই বলছি না, শেষ পর্যন্ত দেখলেই একদম চমকে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আফরোজা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের জন্য একদম নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করব আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে খুব ভালো লাগবে। এখানে দেখতেই পারতেছেন বেশ কিছুটা পটল কিন্তু আমি একদম ধুয়ে নিলাম। প্রথমে কিন্তু পটলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর একটা কাটার মেশিন দিয়ে আমি কিন্তু এটা কেটে নিচ্ছি। একটা কাটার মেশিন দিয়ে আমি কিন্তু এটা প্রথমে ছিলে নিচ্ছি। এটা কিন্তু এইভাবে করে পাতলা পাতলা করে ছিলে নিতে হবে। আপনারা চাইলে বটি দিয়েও কাজটা করতে পারবেন। এখানে কিন্তু আমি একটা আলু ব্যবহার করতেছি, তো আলুটাও কিন্তু ভালো করে ছিলে আমি আমার পছন্দ মতো ভাবে কিন্তু কেটে নিলাম। আপনারা চাইলে কিন্তু সবজিগুলো অন্য যে কোনোভাবেও কিন্তু কেটে নিতে পারবেন। এখানে দেখুন সবজিগুলো আমি আমার পছন্দ মতো ভাবে কিন্তু কেটে নিলাম। এখন এই সবজিগুলোর ভিতরে বেশ কিছুটা মশলাপাতি ব্যবহার করব। প্রথমে লবণ দিচ্ছি, লবণ দেওয়ার পর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এই পটলটাকে ভালো করে কিছুক্ষণ মেখে একটু রেখে দিতে হবে। তারপর এগুলো সবগুলো তেল দিয়ে আমি ভেজে নিব। বিশ্বাস করুন এই রান্নাটার আসল টুইস্ট কিন্তু শেষের দিকে। দেখতে যতটা সাধারণ, খেতে ততটাই অসাধারণ। আজকের রেসিপিটা মিস করলে সত্যিই আফসোস করবেন। একই সবজি বারবার একইভাবে রান্না না করে আজ একটু ভিন্নভাবে রান্না করছি। বিশ্বাস করুন এই রেসিপিটা আমি যখন রান্না করেছি আর রান্না করার শেষে যখন আমার পরিবারের সবাইকে আমি এটা পরিবেশন করে দিলাম, সবাই এতটা পছন্দ করেছে যা আমি আপনাদের বলে না ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আর এটা স্বাদ হয়েছে এমন যে সবাই প্লেট পরিষ্কার করে খেয়ে ফেলেছে। এমন স্বাদ হয়েছে যে সবাই প্লেট পরিষ্কার করে ফেলেছে আর আমাকে সবাই বারবার বলছিল আবার একদিন রান্না করার জন্য। তো অবশ্যই আমি এটা রান্না করব আর আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারাও একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করে দেখবেন। ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না। আর আপনাদেরটা কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কিন্তু জানাবেন। এই পর্যায়ে কড়াইয়ের মধ্যে কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখন সেই আলু পটলগুলো কিন্তু আমি ভেজে নিব। এটা কিন্তু এমনভাবে ভাজতে হবে যাতে গোল্ডেন ব্রাউন কালার হয়, কিন্তু একদম মুচমুচে করে কিন্তু ভাজা যাবে না। এই ধাপে সবজিগুলো কিন্তু আগে হালকা করে একটু ভেজে নিতে হবে। এতে রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আপনারা যে কোনো সবজি যদি এইভাবে হালকা করে একটু ভেজে তারপর রান্না করেন, আপনারা নিজেরাই দেখবেন সেই তরকারিটা কিন্তু খেতে অনেক টেস্ট হয় আর কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আপনাদের এক একটি সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে দারুণ উৎসাহ দেয়। আর হ্যাঁ, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও মজাদার ইউনিক রেসিপি পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। বেল বাটনটি অন করলে কি হবে, আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুযোগ সময় করে আপনারা পরে দেখে নিতে পারবেন। এখানে দেখতে পারতেছেন আলু পটলগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিতেছি। আপনারাও চেষ্টা করবেন এইভাবে ভেজে নিতে, তাহলে কিন্তু এই রেসিপিটার আসল টেস্ট কিন্তু ঠিক ওই মুহূর্তে চলে আসবে। আপনারা যদি কড়া করে ভাজেন তাহলে কিন্তু এই রেসিপির পারফেক্ট টেস্ট কিন্তু আপনারা পাবেন না। এখানে দেখতে পারতেছেন সবগুলো আলু কিন্তু আমি দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর এখানে উপর থেকে সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর পটলগুলো যে আমি ভেজে নিলাম সেটা কিন্তু আগেই হলুদ মরিচ লবণ দিয়ে মশলাটা মাখিয়ে নিয়েছিলাম, কিন্তু আলুগুলো কিন্তু আমি সেটা করি নাই। আমি চেয়েছিলাম এটা যখন তেলের মধ্যে দেব তখন আমি মশলাগুলো দিয়ে একটু ক্রিস্পি করে ভেজে নেব। আমি কাজগুলো যেভাবে করছি আপনারা যদি ঠিক একইভাবে কাজগুলো করেন তাহলে এই রেসিপির পারফেক্ট টেস্ট কিন্তু আপনারা নিজেরাই পেয়ে যাবেন। এইভাবে করে পটল আর আলুগুলো ভেজে নেওয়ার কারণেই কিন্তু এই রান্নার আসল স্বাদ কিন্তু আপনারা সেই মুহূর্তেই পেয়ে যাবেন। তো চেষ্টা করবেন আমি যেভাবে কাজগুলো করছি আপনারাও ঠিক
ওইভাবে কাজগুলো করবেন, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। এখানে দেখতে পারতেছেন আলু পটলগুলো ভেজে নেওয়ার পর সেই একই তেলের ভিতরে সামান্য পরিমাণ জিরা দিয়ে দিলাম আর শুকনা মরিচ দিয়ে দিলাম। তো এখানে শুকনা মরিচ দিতেছি একটু ফ্লেভারের জন্য। তো এগুলো হালকা করে একটু ভেজে নেওয়ার পর এখানে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই রান্নার ভিতরে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণ বেশি করে দিতে হবে, তা না হলে কিন্তু রান্নার টেস্ট কিন্তু আপনারা কখনোই পাবেন না। আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজ একটু বেশি করে দিতে। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু কিছুটা মশলাপাতি আমি দিচ্ছি। এই পর্যায়ে দেখতে পারতেছেন আমি কিন্তু বেশ কিছুটা মশলাপাতি ব্যবহার করতেছি। আমি কি কি মশলা দিচ্ছি আপনার স্ক্রিনে দেখে একটু বুঝে নেবেন। আমি কিন্তু আজকে রান্নায় কিন্তু তেমন কোনো রিচ মশলা কিন্তু ব্যবহার করতেছি না। আমাদের ঘরে যে নর্মালি যে মশলাগুলো থাকে সেগুলোই কিন্তু আমি ব্যবহার করতেছি। এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু প্রথমে আদা রসুন বাটা দিলাম, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর লবণ দিয়ে আমি কিন্তু মশলাটা খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। এটা ভালো করে কষানোর ফলে কিন্তু রান্নার মধ্যে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। আপনারাও চেষ্টা করবেন এইভাবে একটু কষিয়ে নিতে। তো মশলাগুলো ভালো করে কষানোর পরে কিন্তু এখানে আমি 1 কাপ ভর্তি করে টক দই দিচ্ছি। এই রান্নার আসল সিক্রেট হচ্ছে এই টক দই। এই টক দইটা ব্যবহার না করলে কিন্তু আপনারা এই রেসিপির আসল টেস্ট কিন্তু পাবেন না। আপনারাও চেষ্টা করবেন এখানে সামান্য পরিমাণ টক দই ব্যবহার করার জন্য। এখানে দেখতে পারতেছেন টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর এটা কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে কোনো মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। সেটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এটা কিন্তু খুব ভালো করে কষাবেন। এখানে দেখুন মশলাটা ভালো করে কষানোর পর এখানে বেশ কিছুটা পেঁয়াজ কিন্তু কেটে আমি একদম ফালি ফালি করে দিয়ে দিলাম। এইভাবে পেঁয়াজগুলো দিলে না এই রেসিপিটা খুব টেস্ট হয় খেতে। আপনারাও চেষ্টা করবেন এইভাবে দেওয়ার জন্য। আর আপনারা যদি পেঁয়াজ খেতে পছন্দ না করেন তাহলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন এইভাবে দিলে, তাহলে কিন্তু এই রেসিপিটা অনেক ভালো লাগে আর দ্বিগুণ পরিমাণে কিন্তু টেস্ট কিন্তু বেড়ে যায়। রান্নাটা ধীরে ধীরে কষিয়ে নিলে কিন্তু মশলাগুলো সুন্দরভাবে মিশে যায় আর স্বাদও কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এখানে দেখতে পারতেছেন পরিমাণ মতো কিন্তু আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিতে আসলে ভুলে গিয়েছিলাম, পরে মনে হওয়ার কারণে পরে কিন্তু আমি লবণটা অ্যাড করে দিলাম। তো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এখানে একটা কথা বলি, রান্নাটা ধীরে ধীরে কষিয়ে নিলে মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিশে যায় আর স্বাদও কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এখানে মশলাটা খুব ভালো করে কষানোর পর কিন্তু ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম। এখানে আলু পটলটা মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। আর এখানে একটা টমেটো আমি ছোট ছোট ফালি করে দিয়ে দিলাম। এখানে টমেটোটা অবশ্যই দিবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এখানে কিন্তু সবজিগুলো ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেওয়ার পর কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ ঝোলের পানি দিতে হবে। এখানে কিন্তু ঝোলের পানি খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে। যেহেতু সবজিগুলো আগে আমি ভেজে নিয়েছি তাই এখানে ঝোলের পানিটা কম করে দিলেও চলবে। এখানে দেখুন আমি কতটুকু পরিমাণ ঝোলের পানি দিয়ে দিলাম। এটা কিন্তু বেশি ঝোল ঝোল রাখা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা কিন্তু একটু মাখা মাখা অবস্থায় কিন্তু রাখতে হবে। দেখুন পেঁয়াজ আর টমেটোর গ্রেভিটা কিন্তু সবজির সাথে কেমন মাখা মাখা হয়ে এসেছে, ওপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে, তাই না? দেখতেই কতটা লোভনীয় লাগছে। ভাবুন তো গরম ভাতের সাথে খেতে কেমন লাগবে। ঝটপট ট্রাই করে কমেন্টে জানান কেমন লাগলো। এখানে দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। তো শেষ পর্যায়ে এসে আমি বেশ কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিলাম। আমরা যেহেতু বাঙালি বলে কথা, আমাদের রান্নার মাঝে যদি ধনিয়া পাতা আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু সম্পূর্ণ রান্নাটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। আপনারাও চেষ্টা করবেন এভাবে ধনিয়া পাতা দিতে। আমার কাছে আসলে ধনিয়া পাতার ফ্লেভার ভালো লাগে, এই জন্য আমি একটু বেশি করে দিয়ে নিলাম। আমরা যেহেতু বাঙালি মানেই তো ধনিয়া পাতা কুচি। যে কোনো রান্নায় ধনিয়া পাতা না দিলে কিন্তু আসলে ভালো লাগে না, সেটা সবজি হোক আর যাই হোক। ধনিয়া পাতা দিলে কিন্তু সেই তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে কিন্তু বেড়ে যায়। দেখুন বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু আমার রান্না শেষ হয়ে গেল। তো দেখেন তরকারির কালারটা কিন্তু কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। এটা কিন্তু গরম ভাত বলেন, রুটি বলেন, পরোটা বলেন, সবকিছু দিয়ে কিন্তু জাস্ট জমে যাবে। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় রান্না করে দেখবেন। অবশ্যই আপনাদেরটাও ভালো হবে। আর আপনাদেরটা কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কিন্তু জানাবেন। তো দেখেন এখানে তরকারির কালারটা কিন্তু কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। দেখতে যখন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হবে। তো বন্ধুরা বলতে বলতে আসলে অনেকগুলো কথাই বলে ফেললাম। যদি আমার কথার মাঝে কোনো ভুল থাকে সেটা আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা আফরোজা কুকিং
রেসিপির সাথেই থাকুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।